সংশোধিত জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত গণভোটে বিপুল ব্যবধানে হা ভোটের জয় হয়েছে। মোট ভোটের 68.08% হা এবং 31.92% না পড়েছে। প্রায় 4,80,00,000 ভোটার সনদের পক্ষে মত দিয়েছে, বিপরীতে না ভোট পড়েছে প্রায় 2,25,00,000। এই ফলাফলের মাধ্যমে দেশের শাসন কাঠামোতে বড় পরিবর্তনের পথ তৈরি হয়েছে। জাতীয় সংসদ এখন দ্বিকক্ষ বিশিষ্ট হবে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হবে। ফলে সংসদে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে এবং জামায়াত জোট আগের বিরোধী দলের তুলনায় অধিক প্রভাবশালী অবস্থানে যাচ্ছে। এই গণভোটের জয় শুধু রাজনৈতিক সমর্থন নয়, বরং সাংবিধানিক ভিত্তিতে নতুন ক্ষমতার কাঠামো নিশ্চিত করছে, যা আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। আসুন দেখে আসি কেন এই গণভোট জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গণভোটের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের সমর্থকরা দেশ জুড়ে না ভোটের পক্ষে জোর প্রচারণা চালায়। তাদের দাবি ছিল, জুলাই সনদ বাস্তবায়িত হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বিএনপি যে 209 আসনে জয় পেয়েছে, সেসব এলাকায় তাদের সমর্থকদের বড় অংশ গণভোটে না ভোট দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে এবং তাদের জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6টি আসনে জয় পায়। এসব এলাকায় অধিকাংশ ভোটার হা ভোট দেয়। জামায়াত শুধু নিজেদের সমর্থকই নয়, নিরপেক্ষ ভোটারদেরও সনদের পক্ষে আনতে সক্ষম হয়েছে। জুলাই সনদের প্রধান বৈশিষ্ট্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। এতে একটি নিম্নকক্ষ থাকবে, যা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবে। এই কক্ষে 209টি আসন পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে উচ্চ কক্ষ হবে ভিন্ন কাঠামোর। এখানে নাগরিক সমাজের প্রতিনিধি, সাবেক বিচারপতি ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের মধ্য থেকে সদস্য মনোনীত বা নির্বাচিত করা হবে। গুরুত্বপূর্ণ আইন পাশ কিংবা সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষের অনুমোদন বাধ্যতামূলক হওয়ায় উচ্চ কক্ষের ক্ষমতা হবে অত্যন্ত প্রভাবশালী। এই কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শক্ত অবস্থানে থাকবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া সনদে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি যুক্ত হয়েছে। বর্তমানে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থায় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী জয়ী হন, বাকি ভোটের প্রভাব থাকে না। কিন্তু পিআর পদ্ধতিতে সারা দেশে কোনো দল মোট যত শতাংশ ভোট পায়, সেই অনুপাতে আসন বন্টন হয়। জামায়াত 68টি আসন পেলেও প্রায় 32% ভোট পাওয়ায় উচ্চ কক্ষে তারা অতিরিক্ত আসন অর্জনের সুযোগ পাবে, যা তাদের প্রভাব আরো বাড়িয়ে দিবে। 209টি আসন জিতে সরকার গঠন করলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উচ্চ কক্ষের বাস্তবতা এড়াতে পারবে না। আনুপাতিক প্রতিনিধিত্ব, পিআর পদ্ধতিতে অতিরিক্ত আসন এবং উচ্চ কক্ষে প্রভাবশালী অবস্থানের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ আইন, নীতি কিংবা সংবিধান সংশোধনের মতো বিষয়ে বড় ভূমিকা রাখবে। ফলে বড় সিদ্ধান্ত নিতে হলে সরকারকে জামায়াতের সঙ্গে সমন্বয় করতেই হবে। জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকারের পদ বিরোধী দলের জন্য নির্ধারিত থাকায় সেটিও এখন জামায়াত জোটের হাতে যাচ্ছে, যা তাদের প্রাতিষ্ঠানিক প্রভাব আরও বাড়াবে। পাশাপাশি সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব বিরোধী দলের কাছে থাকছে। এতে নীতি নির্ধারণ ও তদারকিতে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিধান, যা দীর্ঘদিন ধরে জামায়াতের দাবি ছিল, ভবিষ্যৎ নির্বাচনী প্রক্রিয়ায় তাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। সব মিলিয়ে এবারের সংসদে একক আধিপত্যের বদলে সরকার ও বিরোধী দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য ও অংশীদারিত্ব হয়ে উঠবে মূল বৈশিষ্ট্য।